বাংলাদেশ থেকে পাচার অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। এ মাসের মধ্যেই গুম সনদে সই করবে বাংলাদেশ। দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম জিয়া। ঢাকার পাশে থাকবে চীন, প্রত্যাশা মির্জা ফখরুলের। সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস চীনের রাষ্ট্রদূতের। এস আলম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। পরিচালনা পর্ষদ ভাঙার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। গ্রুপটির সকল শেয়ার থাকবে সরকারের জিম্মায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ও হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া ৩০ অগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই করবে বাংলাদেশ। এর মাধ্যমে একটি কমিশন করা হবে, যার মাধ্যমে প্রত্যেকটি গুমের বিচার হবে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাংলাদেশে আসছে, তাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলেও জানান শফিকুল আলম। জানান, শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস ব্রিটেনের অ্যাম্বাসাডার হাই কমিশনের কাছে বলবো যে সাপোর্ট চেয়েছেন, যে এই যে প্রচুর মানুষ অনেক আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন। তো টাকাটা কিভাবে গেল, এটা একটা বড় কোশ্চেন। তো সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায়, সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় ম্যাক্রো জানান, জটিল এই পরিস্থিতিতে ফ্রান্স বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি যৌথভাবে মানবাধিকার ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করবে বলেও আশা করেন দেশটির প্রেসিডেন্ট। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। গণতান্ত্রিকভাবে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলেও ফ্রান্স আশা করে। হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 7টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। গত 8 জুলাই ভোর 4:15টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর 7 অগস্ট নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। ধ্বংস ও প্রতিহিংসা প্রতিশোধ নয়, শান্তি ও জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে আছেন সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি তার সঙ্গে কথা বলবো। মিরাজ, বেগম খালেদা জিয়া কয়টা নাগাদ বাসায় পৌঁছাবেন, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। নাদিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 7টার দিকে গুলশানের যে বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উনি এভার কেয়ার হাসপাতাল থেকে। কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু এরই মধ্যে গুলশানের এই বাসভবন যে ফিরোজা তার সামনে এসে সমবেত হয়েছেন এবং ছাত্রদল, যুবদল সহ অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু এরই মধ্যে এসেছেন। আজকের এই পরিবেশটি একটু ভিন্ন, যে 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া এই বাসা থেকে মুক্ত মানুষ হিসেবে তিনি বের হয়েছিলেন। এরপরে কিন্তু তাকে সাজা দিয়ে কারাগারে আটক করা হয়। এরপরে নানা রকম ঘটনা এবং শেষ পর্যন্ত তিনি অসুস্থ হয়ে পড়েন, গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নেন এবং বেশ কয়েক দফা তিনি এভার কেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হয়। এবং আজকে কিন্তু তিনি একেবারে মুক্ত মানুষ হিসেবে তার সেই ফিরোজা সেই বাসভবনে
আসছেন একেবারে মুক্ত মানুষ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং নেতাকর্মীদের মাঝে কিন্তু এজন্য বাড়তি উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। যদিও আসলে এইটি আনুষ্ঠানিকভাবে সেভাবে কিন্তু প্রচার করে বা ঘোষণা দিয়ে কোনো রকম কর্মসূচি আজকে এখানে নেই, তারপরেও আমাদের গণমাধ্যমের খবরগুলো দেখে নেতাকর্মীদের অনেকেই তারা এরই মধ্যে এই গুলশানে যেই বাসভবন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরোজার সামনে এসে সমবেত হয়েছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যান্য দিনের চেয়ে, অন্যান্য সময়ের চেয়ে এখন আজকের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন। পরিবর্তিত পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া যেমনি দর্শক, কথা বলছিলেন সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী। চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক চীন নীতিকে সমর্থনের কথাও জানান বিএনপি মহাসচিব। এদিকে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চীনের সাথে অন্যরকম এক ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির। ক্ষমতার পালাবদলে সে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই বৈঠক, যে বৈঠকে একদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপরদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সহ আরও 2-1 জন। চীনের পক্ষের বৈঠকে ছিল কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুধবার সকালে ঘণ্টাব্যাপী বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বাংলাদেশের জনগণের প্রতি চীন তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও জোরদার হবে। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতিটা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন। এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এবং বিশেষ করে অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতি তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমর্থন করে। অল্প কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা ইয়াও ওয়েনের। I also discussed the current situation in Bangladesh. আমি আমাদের নীতি আবারও দৃঢ়ভাবে ঘোষণা করছি, চীন কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখবে, উন্নয়নের পথে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে, বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। জনগণের উন্নয়নের জন্য বাড়বে চীনের বিনিয়োগ, চীনের সঙ্গে সম্পর্ক হবে আরো গভীর, বাড়বে পারস্পরিক আস্থা, এমন প্রত্যাশা বিএনপির। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকে এস আলম মুক্ত করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে গ্রুপটির নামে বেনামে থাকা ঋণের অর্থ পরিশোধ না করা পর্যন্ত এস আলমের সকল শেয়ার আপাতত সরকারের জিম্মায় থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেননি তাদের ছাড় দেওয়া হবে না। ব্যাংকের অর্থ উদ্ধারে আইনগত যত পন্থা আছে সবই অনুসরণ করা হবে। সেই সঙ্গে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ শিগগিরই ভেঙে দেওয়া হবে বলে জানান আহসান এইচ মনসুর। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। মালিকানা নেওয়ার পর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। তবে গভর্নর জানান, এস আলম গ্রুপের নামে বেনামে কত ঋণ আছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। দেশের অর্থনীতি ঠিক রেখে বিভিন্ন ব্যাংকের কেলেঙ্কারির বিষয়ে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গভর্নর। সাময়িকভাবে হয়তো আমরা করতে পারবো, কিন্তু পার্মানেন্টলি আমরা করতে পারবো না। তো সেই জন্য আমাদের প্রচেষ্টা হবে যে এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো, আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয়, মালিকানা ফেরত পেতেও পারেন, কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের ন্যায়ও নেই। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক। তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে, যা নেওয়ার নেওয়ার সেটা লুট করে ফেলেছে তারা। কাজেই এখন এই যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা
অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। গেল 15 বছরে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম দুর্নীতির কারণে এখন খাদের কিনারায় পুরো ব্যাংকিং খাত। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেবার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। বাড়তে বাড়তে তা এখন 1,82,000 কোটি টাকারও বেশি। তবে এর প্রকৃত আকার 4 লাখ কোটি টাকারও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। এসব খেলাপি ঋণ আদায়ে দ্রুত একটি কমিশন গঠনের পরামর্শ তাদের। রিপোর্ট শুভ মাহফুজের। দেশের ব্যাংকিং খাতের মূল রক্ষকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, কিন্তু বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নররা এই খাতকে রক্ষা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের একের পর এক সুবিধা দিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। পরিসংখ্যান বলছে 2009 সালে দেশে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। 15 বছরের ব্যবধানে এর পরিমাণ এখন প্রায় 2 লাখ কোটি টাকা। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই খেলাপি ঋণের পরিমাণ 4 লাখ কোটি টাকারও বেশি। অনেক ঋণই খেলাপি হতো, কিন্তু সেগুলোকে অবলোপন করা হয়েছে। অনেক খেলাপি ঋণের যে সুদের অংশ সেটাকে মাপ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। এগুলোকে বিবেচনায় নিলে তো এটা একটা হিসাব আছে যে 4 লক্ষ কোটি টাকা এটা বেশি হবে, এবং সেটা ধরলে আমরা যে বলি যে মোট বিতরণকৃত ঋণের 10% হলো খেলাপি ঋণ, সেটা কিন্তু প্রায় 25%-এর কাছাকাছি চলে যেতে পারে। যেটা ফিগারগুলো আপনারা জানেন সেটার থেকে অ্যাকচুয়াল ফিগারগুলো অনেক অনেক বেশি। অনেক ধরনের মেকানিজম করে, অনেক ধরনের রিসিভলিং মেকানিজম করে, অনেক ধরনের প্রণোদনার মেকানিজম করে, অনেক ধরনের ইনসেন্টিভের মেকানিজম করে অ্যাকচুয়াল পজিশন অফ এনপিএল ইজ নট শোন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিতরণকৃত ঋণের পরিমাণ 3,12,266 কোটি টাকা, যার 27% খেলাপি। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ 12,21,116 কোটি টাকা। এর মধ্যে খেলাপি রয়েছে 7.28%। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ যথাক্রমে 13.88% ও 5.20%। রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার বদলে হাতে গোনা কয়েকটি ইচ্ছাকৃত খেলাপি কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক বারবার সুবিধা দিয়েছে। এতেই খেলাপির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগই ব্যাংক। বিভিন্ন ধরনের রিস্ক ক্যারিলিং মেকানিজমের মাধ্যমে ইভেন 2% দিয়েও প্রচুর লোন রিশিডিউল করা হয়, যেটা দিনের বছরের পর বছর রিশিডিউল হচ্ছেই, রিপেমেন্টস কিন্তু হচ্ছে না। ঠিক আছে, একটা ভেরি মিনিমাল অ্যামাউন্ট দিয়ে রিশিডিউল করা হয়, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়েই করা হয়। সো দে আর অলসো ইনভলভড। সরি টু সে দ্যাট দ্য প্রিভিয়াস রেজিম ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন দিস। একটা দুষ্ট চক্র এখানে, অশুভ আতাত, আনহোলি অ্যালায়েন্স এখানে সৃষ্টি হয়েছিল। এবং তারপরে এটার সাথে আছে হলো যে বিভিন্ন ধরনের প্রভাবশালী গোষ্ঠী, রাজনৈতিক ছত্রছায়ায় যারা আছে, এবং তাদের মধ্যে রাজনীতিবিদও আছেন, আবার এইসব গোষ্ঠীর মধ্যে ব্যবসায়ীরাও আছেন। তো তারা অনেক সময় নিয়ম কানুনের ব্যত্যয় করে এইসব ঋণ নিয়েছেন এবং এগুলোকে ফেরত তারা দেননি বা দেবেন না বলেই ঋণগুলো নিয়েছেন। বড় বড় ঋণ খেলাপি সহ তাদের ছত্রছায়া যেসব খেলাপি আছে তাদের তালিকা প্রকাশ্যে আনার পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে দ্রুত আইন সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সমাজের বিশিষ্ট জনেরা বলেছেন, ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। যে কোনো সময় বাংলাদেশে ম্যাসাকার করতে পারে ভারত, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, একটি স্থিতিশীল শৃঙ্খলাপূর্ণ সরকার ব্যবস্থা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। জুলাই আগস্টে সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। অনুষ্ঠানে কবি, ভাবুক, চিন্তক ও সমাজকর্মী ফরহাদ মজহার বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে, সংবিধান পরিবর্তন করে নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করতে হবে। রাষ্ট্র সংস্কারে জনগণের অংশ হিসেবে বিএনপিকে অংশ নিতে হবে। যাব না, যেহেতু শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে, কেমন তার যে পাসপোর্ট এটা অবৈধ, তিনি কি শরণার্থী নাকি তিনি কোথায় এটা আমরা জানি না।
ক্রমাগত ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, যেহেতু তার কোনো পলিটিক্যাল স্ট্যাটাস নাই, তিনি কোন দেশের এটাকেও কিন্তু এখন জানেন না। এবং ভারত জানে যে বাংলাদেশ থেকে যে কোনো মুহূর্তে তাকে খুনি হিসেবে, আসামি হিসেবে রিকল করতে পারে এবং তারা দিতে বাধ্য, কারণ ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। ভুলে যাবেন না, তিনি এই গেম খেলেছেন, এখন সেই গেমে তাকে ফেলতে হবে আমাদের। ফলে সময় দিতে হবে সরকারকে। এবং তিনি 15ই আগস্টে কিন্তু তিনি ঠিকই শোক পালন করেছেন, কারণ তার ধারণা ছিল তিনি 15 এবং 21 আগস্টে একটা মাসাকার করবেন। আপনি কি বলে এই সংখ্যালঘুদের কথা বলে বিভিন্ন রকম আইন শৃঙ্খলা ভঙ্গ করে আমরা অনেক কষ্টে আমরা এটাকে রুখে দিতে পেরেছি। এখনো কিন্তু আমাদের বিপদ শেষ হয়নি। যে কোনো মুহূর্তে ভারত কিন্তু এখানে একটা বড় ধরনের মাসাকার করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের কাউকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার প্রয়োজন হলে সে ব্যবস্থাও সরকার করবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, আন্দোলনে আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সমস্ত চিকিৎসা ভার সরকারের পক্ষ থেকে বহন করা হবে বলেও জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এ সময় তারা গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। যারা আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে। এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন, আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। স্পষ্ট বলি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান, আপনি সমালোচনা করুন, আপনি আমাদের কাছে আসুন। আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব। তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। আমরা এই সিন্ডিকেট থেকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, সদ্য বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এইচএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাগুলো এবং এসএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে। বলেন, এটার জন্য বিশেষজ্ঞ কমিটি আছে, সেই কমিটি সিদ্ধান্ত নেবে। শিক্ষা উপদেষ্টা বলেন, যত অস্থিরতাই থাকুক পাঠ্যক্রম ও শিক্ষানীতি সংস্কার করা হবে। শিক্ষক নিয়োগ ও পরিচালনা বোর্ডের কারণে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তবে বল প্রয়োগ করে শিক্ষকদের সরিয়ে দেয়া দৃষ্টিকটু বলে মন্তব্য করেন উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তালিকা করা হচ্ছে, খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, বই ছাপানোর ক্ষেত্রে কোনো অনিয়ম হবে না। সরকারের চেষ্টা থাকবে জানুয়ারিতে বই সরবরাহ করা। নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা, এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা, এটা এখনকার যে পরিবেশ, এখানে কে যে ভিতর থেকে কি করে বসে এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে, আমরা তো জানি না এরা কারা। এইসব নিয়ে আমি এখনো বলবো যে এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে। আমি নিজে চেয়েছিলাম আরও বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, যাদের লাইসেন্স বা ছাড়পত্র নেই সেসব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। বুধবার সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না, ছাড়পত্রহীন ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।
অবৈধ ইট ভাটার ক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না বলেও জানান তিনি। বলেন, তিস্তা সহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তী সরকার। তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথা জানা হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। জানান, বাংলাদেশের অধিকারের কথা বলতে অন্তর্বর্তী সরকার পিছপা হবে না। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। 21শে আগস্ট গ্রেনেড হামলার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে সাংবাদিকদের তিনি কথা বলেন, শুধু রাজনৈতিকভাবে ঘায়েল করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওই মামলায় জড়ানো হয়েছে। জনাব তারেক রহমান সাহেব আগাগোড়া ইনোসেন্ট ছিলেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনে বিশ্বাসী। আমরা চাই সুষ্ঠু বিচার হোক। এই 21শে আগস্টের যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে তৎকালীন বিএনপি সরকারের যে স্ট্যান্ড ছিল, অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে পারপিট্রেটরদেরকে শাস্তি দেওয়া, সেই অবস্থান বিএনপির এখনও আছে। 71 টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। জানিয়েছে, মামলায় থাকায় তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শাকিল ও ফারজানা সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান। মামলার আসামি হওয়ায় শাকিল ও ফারজানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা পুলিশ। শাকিল, ফারজানাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ করা হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এই নোটিশ দেন। নোটিশে বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে মাদার অব ডেমোক্রেসি নামে যারা সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তাদের বিরত থাকার আহ্বান জানান তিনি। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যারিস্টার কায়সার বলেন, এই ধরনের মুভি তৈরির জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছ থেকে কেউ কখনো কোনো অনুমতি নেননি। এ বিষয়ে তারা অবগতও নন। বিএনপির চেয়ারপারসনকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ দেওয়ার পাশাপাশি নোটিশের অনুলিপি পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে বলেও জানান বিএনপির এই আইন সম্পাদক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।